শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। দর্শক, আমরা আলোচনা শুরু করব। আপনাদের জানিয়ে রাখি যে ফ্রন্ট পেজ আলোচনার এই অনুষ্ঠানটি মূলত আসলে বিভিন্ন জাতীয় দৈনিকে যেসব সংবাদ প্রকাশিত হয়ে থাকে সেই শিরোনামগুলোই আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতে দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। প্রথমেই প্রথম আলো। ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি। জামাত বা চরমনায়ের পীর তাদের নির্বাচনী সঙ্গী খুঁজছে। এটা তাদের নির্বাচনী কৌশল, এটা নিয়ে আমাদের কোনো বিরূপ ধারণা বা উৎকণ্ঠা নেই, বলছেন সালাউদ্দিন আহমেদ। একই ইস্যুতে আরেকটি নির্বাচনের ইস্যুতে আমরা দুটি নিউজ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে এনসিপির আলোচনা সভা। তারা বলছে নির্বাচন হলে আগে গণপরিষদ হতে হবে। আর আরেকটি নিউজ দেখছি আমরা, বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের অপেক্ষা, জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে। দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছে সিরিয়াল কিলার জিয়াউলের শিকার 1030 জন। তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন এটি। আর জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান, সম্প্রীতির বাংলাদেশে জাতি ধর্মে বিভেদ থাকবে না। দৈনিক ইত্তেফাক তাদের মেন হেডলাইন করেছে পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি সহ 8 দফা অঙ্গীকার, রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠালো ঐক্যমত্য কমিশন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি, নিজের জন্য নয়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম জুলাই সনদের খসড়া চূড়ান্ত, আদালতে প্রশ্ন তোলা যাবে না। আরেকটি শিরোনাম তারা করেছে খেলাপি ঋণ নিয়ে, 1.5 লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের আরেকটি প্রতিবেদন তারা উল্লেখ করেছে ভারতে বাংলায় কথা বলতে ভয়। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম আলাস্কায় কূটনৈতিক জয় রাশিয়ার, বৈঠককে 10-এ 10 দিলেন ট্রাম্প। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। আরেকটি ডিফারেন্ট স্টোরি দেখছি আমরা, ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন তুলেছেন আসিফ নজরুল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া, কোনো আদালতে প্রশ্ন নয়। আরেকটি শিরোনাম দেখছি আমরা, কোনো চুক্তি ছাড়াই সফল ট্রাম্প পুতিন বৈঠক। স্ত্রী সন্তানকে নেওয়া হয় আয়নাঘরে, জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিএনপির আপত্তি 10টি প্রস্তাবে, সংবিধানের ওপর জুলাই সনদকে প্রাধান্য, 8 অঙ্গীকার ও 84 প্রস্তাবনা, গণ অভ্যুত্থানকে দেওয়া হবে সাংবিধানিক স্বীকৃতি। পিআর নিয়ে তীব্র বিরোধ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম জুলাই সনদের খসড়ায় 8 দফা অঙ্গীকার। প্রধান উপদেষ্টাকে নিয়ে তারা সংবাদ করেছে নিজের জন্য নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন। আরেকটি শিরোনাম করেছে তারা চূড়ান্ত খসড়ায় 8 দফা অঙ্গীকারনামা, সম্প্রীতির বাংলাদেশে ভেদাভেদ থাকবে না, জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনকালে সেনাপ্রধান। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম জুলাই সনদের বৈধতার প্রশ্ন তোলা যাবে না আদালতে, বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচনের আগেই কার্যকর করা হবে। আরেকটি শিরোনাম তারা করেছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেল দলগুলো। গোয়েন্দা তালিকায় রাঘব বোয়াল, মামলায় সবাই অজ্ঞাত। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম হচ্ছে সংবিধান আইনের ওপর প্রাধান্য, জুলাই সনদের খসড়া চূড়ান্ত। আরেকটি শিরোনাম উদ্বেগে ব্যবসায়ীরা, নির্ভার সরকার, যুদ্ধবিরতি নয়, হয়নি কোনো চুক্তি তবুও আশার ঝিলিক। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়েও হতে পারেনি ভালো এয়ারলাইন্স, বিশ্বের 100 উড়োজাহাজ সংস্থার মধ্যেও নাম নেই বিমান বাংলাদেশের। আরেকটি শিরোনাম তারা করেছে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে, নেই যুদ্ধবিরতি, হয়নি কোনো চুক্তিও। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম চালের বাজারে সিন্ডিকেট, শুল্ক কমানোর পর দাম বেড়েছে ভারতে। আরেকটি শিরোনাম তারা করেছে টাকা দিচ্ছে না ব্যাংক, ভোগান্তিতে গ্রাহক, দলগুলোর টেবিলে চূড়ান্ত জুলাই সনদ মতামতের অপেক্ষায় ঐক্যমত্য কমিশন। দ্য ডেইলি স্টার তাদের মেন হেডলাইন্স ঢাকা সেট টু সোয়ার,
as developers have their way. Planners voice concern over draft amendment to DAF, allowing even taller structures. July National Charter, implementation timeline missing from final draft. The New Age, তাদের মেইন হেডলাইন্স হচ্ছে মেজর রিফর্ম প্রপোজালস ডিসেন্টেড বাই বিএনপি allies, NCC sent July Charter draft to parties. Another headlines, government under pressure for frequent hike in allowances. এই ছিল বিভিন্ন জাতীয় দৈনিকগুলোর আমরা যে সংবাদ শিরোনামগুলো দেখলাম, সেখানে মূলত প্রাধান্য পেয়েছে জুলাই সনদের বিষয়টি। এটি নিয়ে আলোচনা শুরু করতে চাই শরীফ ভাই, যে এই রাজনৈতিক দলগুলোর কাছে যে জুলাই সনদ আসলে খসড়া যেটা পাঠানো হলো, এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে, এর অঙ্গীকারনামাগুলো কি থাকছে, বা বলা হচ্ছে এটি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই সার্বিক বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, শুভ সকাল সবাইকে। জুলাই সনদ এবং জুলাইয়ের যে অভ্যুত্থান দুটোই ইম্পর্টেন্ট, কারণ জুলাই আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে একটা বিরাট প্রভাব সৃষ্টি করেছে। জুলাই আমাদের রাজনৈতিক ইতিহাসে যতগুলো বড় লড়াই করে বিজয়ের ঘটনা, তার মধ্যে খুবই সবথেকে সাম্প্রতিক ঘটনা। কিন্তু রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে, পত্রিকার যে প্রতিবেদনগুলো, সেখানে দেখা যাচ্ছে যে একটা জায়গার থেকে জুলাইকে সংবিধানের উপরে, এবং যে সংবিধানটা আসলে একটা যুদ্ধের মধ্য দিয়ে অর্জন করা, সেই সংবিধানটাকে কোনো না কোনোভাবে মাইনর করে এটিকে মেজর করার একটা প্রবণতা আছে। অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল যে জুলাইকে ডাইভার্ট করা হচ্ছে, জুলাইকে ইচ্ছা করে ৭১-এর মুখোমুখি করা হচ্ছে, এবং তার সর্বশেষ প্রমাণটা পাওয়া গেল ঐক্যমত্য কমিশনের ভেতরে। আমার যেটা অবজারভেশন, এবং তারা যেদিকে নিয়ে যেতে চাইছে, যে তাদের মনের মধ্যে একটা দুরভিসন্ধি আছে। সেটা এতদিনের যে মানে যে আলোচনা প্রস্তাবনাটা, যে জুলাইকে ৭১-এর মুখোমুখি দাঁড় করার, তার একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে এখানে। এবং কোনো একটা পত্রিকায় দেখলাম যে তারা বলেছে যে এটি সংবিধানের উপরে জায়গা দিতে হবে। একটা দেশের সর্বোচ্চ জায়গাটা হচ্ছে সংবিধান। আপনি সংবিধানটাকে যদি বাতিল না করে, আপনি বাতিল করার পরে তারপরে অন্য একটা বিষয় রিপ্লেস করেন, সেটি অন্য কথা। কিন্তু বাতিল না করা পর্যন্ত, তার অর্থ হচ্ছে যে আপনি এখানে চালাকিটা করছেন। আপনি মুখে বলছেন না যে সংবিধানকে আমি নাকচ করে দিচ্ছি, কিন্তু আপনি যে বিষয়গুলো নিয়ে আসছেন তার ভেতর থেকে বোঝা যাচ্ছে যে আপনার বাইরে এবং ভেতরে দুই ধরনের ইচ্ছা আপনার আছে। একটু কি ইলাবোরেট করা সম্ভব? এই যে চালাকির কথা বা দুরভিসন্ধির কথা বলছেন, এই যে বিষয়গুলো আপনি প্রকাশ্যে বলছেন না যে সংবিধানকে আমি বাতিল করে দিচ্ছি। বাংলাদেশের যে স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলো, একটা বড় জায়গা হলো বিএনপি। আপনি খেয়াল করে দেখবেন, আমার এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, বলা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি দলের কেউ হতে পারবেন না। তার মেয়াদ মূলত বিএনপিকে টার্গেট করে, আমার ধারণা যে বিএনপির হাত পা বেঁধে ফেলার একটা প্রবণতা এর ভিতর থেকে দেখা যাচ্ছে। এবং বিএনপি কিন্তু কয়েকবার উষ্মা প্রকাশ করেছে কয়েকটা বিষয়ে। জুলাইয়ের ভেতর থেকে আমাদের রাজনীতির সংস্কৃতিতে একটা ইতিবাচক ধারার পরিবর্তন আমরা চেয়েছি, এবং সেই সুযোগটাও তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি একটা কোনো নির্দিষ্ট দলকে ক্রমশই বোতলবন্দি করার একটা চেষ্টা করবেন, একটা আবেগ এবং ইমোশনকে কাজে লাগিয়ে। সেটি আমার অবজারভেশন হচ্ছে সেই ধরনের কতগুলো ঘটনা ঘটছে। আপনি সংবিধান বাতিল করে দিবেন, এটি আপনি বলতে পারেন, যদিও জুলাইয়ের যে প্রস্তুতি যে পর্বগুলো ছিল, তার কোথাও কিন্তু আপনি বলেননি যে আমি এই গণ অভ্যুত্থানে যদি আমি বিজয়ী হই, আমি স্বৈরাচারী শেখ হাসিনাকে যদি পরাস্ত করতে পারি, তাহলে আমরা ফিরে এসে আমরা সংবিধান বাতিল করব, এই জায়গাগুলোতে করব। আপনি আপনার পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়গুলো বলছেন, কিন্তু স্পষ্ট করছেন না যে আমরা সংবিধান বাতিল করে দিয়ে আমরা জুলাই ঘোষণাকে তার উপরে স্থান দিতে যাচ্ছি। ফলে এই আলোচনাগুলো কাদের মাথার থেকে আসছে? আপনি সংবিধানের প্যারালাল যে, অথবা সংবিধানের উপরে এটিকে দাঁড় করাতে চাইছেন,
এটি কোনো পলিটিক্যাল পার্টি কি দাবিটা করেছে? স্টেক হোল্ডাররা কি দাবি করেছে? হ্যাঁ, কোনো কোনো জায়গা থেকে করেছে। এখন আপনি তার শক্তি, তার জনগ্রহণযোগ্যতা, তার সমর্থন, এটিকে অবশ্যই দেখতে হবে। আর একটা জায়গা হলো, আপনি একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। এই যে ঐক্যমত্য কমিশন, বাংলাদেশে অনেকগুলো দেশের দূতাবাস এখানে কাজ করছে। আপনি হঠাৎ করে কারোর সাথে, অন্য কারোর সঙ্গে কথা না বলে আপনি আমেরিকান এম্বাসিতে গিয়ে তাদের সাথে যে একটা বৈঠক করলেন, তার ভেতর থেকে আমি যদি বলি যে আমাদের এখানে যে বিষয়গুলো আপনি নিয়ে আসছেন, এটি কাউকে না কাউকে মতামত বা পরামর্শ আছে। যে বিষয়গুলো পলিটিক্যাল পার্টি, আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে কিন্তু লাগাতার বৈঠক করছেন। আমি বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় 2 দশকের মধ্যে সবথেকে ইতিবাচক হিসাবে এটিকে দেখি। যে আপনি আমারও একটা বসছেন। বিষয় জানার, যে এই আসলে একের পর এক লাগাতার বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে। এক জুলাই বিপ্লব যেটা হলো, সবার একটা সম্মিলিত অংশগ্রহণ ছিল এবং সেই স্পিরিটটাও ছিল, জুলাই বিপ্লবে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। এমন হলো যে আসলে এই জুলাই বিপ্লবের পরে এখন আমরা সবাই একমত হতে পারছি না কেন? বা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিংবা একটা সংস্কারের জন্য সবাই এই যে প্রস্তাবগুলো আসলো, একমত হতে এত দেরি হচ্ছে কেন? প্রথম জায়গাটা, জুলাইয়ের আগে আমাদের একটা কমন এনিমি ছিল। আমাদের একটা মাত্র দাবি ছিল যে আমরা এই ধরনের একটা দৈত্যের শাসনের আমরা অবসান চাই। এবং তারপরে যখন দেখা গেল ইয়েস আমরা পেরেছি, যে আত্মবিশ্বাসটা তৈরি করলো এই ছাত্ররা, পলিটিক্যাল পার্টিগুলো গ্রাউন্ডটা তৈরি করেছে, কিন্তু তারা সফল হয়নি। ছাত্ররা সফলতা দেখিয়েছে এবং তার জন্য বিপুল সংখ্যক মানুষের আত্মদান করতে হয়েছে। তারপরে এটি চলে গেল, এটিকে কেন্দ্র করে আমরা কিভাবে ক্ষমতার যে ইকুয়েশন, আমি কিভাবে এগিয়ে থাকব। এবং আপনি দেখছেন যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কারোরই ব্যক্তিগত কোনো রেষারেষির জায়গাটা ছিল না, জায়গা জমি নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা কি ছিল? যে তিনি বা তার যে শাসন, বাংলাদেশের জনগণের মতামত উপেক্ষা করে নিজের মতো করে একটা সংসদ, একটা রেজিম তৈরি করা এবং এর ভেতর থেকে রাষ্ট্র পরিচালনা করতেন। সুতরাং ওই জায়গাটাকে পরাস্ত করার ভেতর থেকে আপনার প্রথম দায়িত্ব হয়ে যায় যে রাষ্ট্রকে গণতান্ত্রিক পরিবর্তনের পথে নিয়ে যাওয়া। আপনি নির্বাচিত একটা ইলেকশনের মধ্য দিয়ে আপনি একটা সরকার গঠন করবেন। সেই সরকার দেশের যে সমস্ত জায়গাগুলোতে সংস্কার দরকার, পরিবর্তন দরকার, সেই জায়গাগুলোতে করবে। এটি নির্বাচনকে ঘিরে হতে পারে। কিন্তু শেখ হাসিনার চলে যাওয়ার পর একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে আপনি দেশে একটা ইলেকশন চান এবং কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে আমাকে কালকে ইলেকশন দিতে হবে। কোনো রাজনৈতিক দল বলেনি। এবং আপনার খেয়াল আছে যে এই গণ অভ্যুত্থানে বিএনপির স্টেক তো আমরা অস্বীকার করতে পারবো না, আপনি বাইরে থেকে যতই যা বলেন না কেন। বিএনপির এক শ্রেণীর কর্মীদের নানা রকমের খারাপ আচরণ আছে, কিন্তু তার মানে এই না যে 15 বছর তার আত্মত্যাগকে আপনি অস্বীকার করতে পারবেন না। অন্যান্য দলগুলোর আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু দেখা গেল 5ই আগস্টের পরপর বিএনপি একটি সমাবেশ করেছিল ঢাকায়। তারপরে ব্যাপক সমালোচনা, কেন বিএনপি এই মুহূর্তে সমাবেশটা করলো। এরপর পরে বিএনপি কিন্তু তার জায়গা থেকে সে অনেকটা নীরবতা অবলম্বন করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একদিকে সারা দেশে প্রার্থী সেট করে দিচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, কিন্তু এইখানে এসে আপনি আপনার জায়গাটায় বারবার বলছেন, কেউ ভোটের কথা বললে বারবার বিএনপি অস্থির হয়ে গেছে, অন্য দলগুলো অস্থির হয়ে গেছে। কিন্তু সারা দেশে কিন্তু আপনি আপনার 300, 350, মানে 300-র কাছাকাছি প্রার্থী ঘোষণা করছেন, 1 বছর ধরে প্রচারণা করছেন। এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেখানেই সুযোগটা পাচ্ছেন আপনি এখান থেকে বলছেন কেউ দখল করে রাখবো না, কেউ দখল করে রাখবো না। রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো যারা ক্ষমতায় যায় তারা এটা দখল করে রাখে। কিন্তু আপনার যখন যেখানে সুযোগ থাকছে, আপনি যখন সিটি কর্পোরেশন আপনার হাতে আসছে, আপনি ওটিকে দখল করে রাখবো। আদালতের কোনো কিছু তোয়াক্কা আমি করব না। মানে যার যেখানে পাওয়ারটা ছিল সে কিন্তু তার পাওয়ারটা এক্সারসাইজ করেছে, সেটি প্রান্তিক লেভেলে হোক আর ন্যাশনাল লেভেলে হোক। তো এই ঘটনাগুলোর ভেতর থেকে যেটা দেখা গেছে, পলিটিক্যাল পার্টিগুলো যেটা দেখেছে যে এখানে ক্ষমতার দ্বন্দ্বটা শুরু হয়েছে, প্রতিযোগিতাটা শুরু হয়েছে, এবং এই প্রতিযোগিতাটা আমরা যে ধরনের একটা ফেয়ার কম্পিটিশন চেয়েছিলাম, এখানে ফেয়ার কম্পিটিশনটা নেই এবং আপনি মিথ্যা প্রচারণা। আমি শেষ করে দেবো এই জায়গাটায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে, তিনি সরকারের সমালোচনা করেছেন। এই নিউজ সারা দেশে ভাইরাল হয়ে গেল, লক্ষ লক্ষ শেয়ার, হাজার হাজার কমেন্টস। পরের দিন যখন পত্রিকা এলো
যে মির্জা ফখরুল ইসলামের আসলে কোনো ছেলেই নাই। ওই দিন কিন্তু এটি নিয়ে যারা এই কাজটি করলেন তারা কিন্তু প্রচার করলেন। অর্থাৎ আপনি একটা মেন্টাল, আপনার একটা সাইকোলজি এমনভাবে সেট করেছেন যে এর ভেতর থেকে কেউকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। তিনি আমার সাথে দীর্ঘদিনের সাথী হওয়ার পরেও তাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, কারণ এর পেছনে আমার যে পলিটিক্যাল টার্গেট আছে এটি ফুলফিল করার পক্ষে যেই বাধা দিবে তাকেই আমি আসামির কাঠগড়ায়, এবং আমার যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা আমি এখানে প্রয়োগ করব। এই পলিটিক্যাল টার্গেট প্রশ্নে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি একটু আগে বলছিলেন বড় একটি রাজনৈতিক দলকে এক ধরনের বোতলবন্দি করার এক ধরনের অপচেষ্টা চলছে। আসলে কেন, মানে কেন এটা করা হচ্ছে? একটি বড় একটি রাজনৈতিক দল তো রয়েছে, সেক্ষেত্রে তাদের যে স্টেক অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এর পেছনে কি অন্য ছোট রাজনৈতিক দল কিংবা সরকারে রয়েছে এমন কেউ? কারা এর পেছনে আসলে আমি একেবারে সরাসরি বলি যে বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে একটা ইচ্ছা আছে যে এই দলগুলোকে আস্তে আস্তে করে একটা সাইজ করে ফেলার চেষ্টা করো, নানাভাবে যেভাবে পারা যায়। এবং এই ধরনের মনোভাব, এই ধরনের প্রচেষ্টা আজকের না, এটা দীর্ঘদিনের। আওয়ামী লীগ তার কৃতকর্মের কারণে, আওয়ামী লীগ তার পাপের কারণে মানুষের বিশ্বাসকে সে যেভাবে অবমাননা করেছে, মানুষের সেন্টিমেন্টকে অবজ্ঞা করেছে, অনিবার্যভাবে তার পরিণতিতে একটা জায়গায় সে চলে গেছে। আওয়ামী লীগের কাঁধে হাজার মানুষের লাশ, আওয়ামী লীগের কাঁধে পাহাড়ের সমান দুর্নীতির অভিযোগ, আওয়ামী লীগের কাঁধে অনেক সমালোচনা আছে। এটি এক ধরনের সহযোগিতা করেছে আওয়ামী লীগকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য। এটি আওয়ামী লীগের কৃতকর্মের ফসল। ঠিক যখনই আওয়ামী লীগ সাইজ হয়ে গেছে তার কৃতকর্মের কারণে, আওয়ামী লীগ নির্দোষ এটি আমি বলছি না, তার কৃতকর্মের কারণে তার এই পরিণতি। সঙ্গে সঙ্গে ওই যে বিএনপির কোন কর্মী কোথায় চাঁদাবাজি করছে, বিএনপির কোন কর্মী কোথায় গিয়ে কোনো একটা অন্যায় করছে, বিএনপির কর্মীরা অন্যায় করছে না আমি এটি বলছি না, অ্যাকশনও হচ্ছে না তাও বলছি না, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে কায়দা করে এক ধরনের পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া। সিলেটে আপনি দেখছেন পাথর চুরির সাথে তাদের কয়েকজন নেতার দায় দায়িত্ব এসেছে, কয়েকজনকে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, সরকার মামলা করেছে, সেই মামলায় কিন্তু তাদের কারো নাম নেই। আচ্ছা, বিএনপি কি বলেছে যে আমার কোনো এই যে পাথর চুরির সাথে যে যুক্ত আমার নেতারা তাদেরকে আমি কয়েকজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি? যদিও অ্যাকশনটা আমার কাছে খুব মাইনর মনে হয়েছে, তারপরেও তারা কি বলেছে পুলিশকে যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? বলেনি। কিন্তু সরকার সুযোগ পাওয়ার পরেও কেন মামলা করছে না? এর ভেতর থেকে আমার যেটা ধারণা, খুব কৌশলে এদেরকে কালার করার জন্য, এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। আপনার খেয়াল আছে এই যে মহাখালীতে একটা হোটেলে যে কে একজন মাস্তানি করলো, তাকে বহিষ্কার করলো, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? না। সারা দেশে তারা যে ক্রিমিনাল অফেন্সের কারণে যাদেরকে বহিষ্কার করেছে তাদের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়ার কথা সরকারের। কখনো কখনো পুলিশ স্বপ্রণোদিত হয়ে করে। এখানে একটা অভিযোগ বলা হয় মামলা তো কেউ করেনি। রাস্তার মধ্যে যদি একটা বেওয়ারিশ লাশ পড়ে থাকে, কেউ মামলা করে না বলে কি ওই হত্যার বিচার হয় না? সরকারবাদী মামলা, সরকারবাদী মামলা হয়। তাহলে এই জায়গাটায় বিএনপির অপরাধী যারা, যাদেরকে বিএনপি নিজেই বলছে যে এরা অপরাধী, আপনি তাদেরকে ধরছেন না কেন? আমার ধারণা এর ভেতর থেকে একটা পরিস্থিতি তৈরি করা যে এই যে দেখো বিএনপির অপরাধীরা অপরাধ করেছে, এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, একটা সাইকোলজি তৈরি করা। এবং এইটার পেছনের যে উদ্দেশ্যটা আপনি গত কিছুদিন ধরে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আমাদের মেইন স্ট্রিমের মিডিয়ায় দেখবেন, যে একটা পরিকল্পিত। আনু মোহাম্মদ, গত গণ অভ্যুত্থানে আনু মোহাম্মদের একটা বড় রোল ছিল, এটাতে আপনি অস্বীকার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামুন স্যার, সাদা দলের নেতা, তার একটা বিরাট রোল ছিল, তা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ঢাকা শহরে অন্যান্য কালচারাল অর্গানাইজেশনগুলোর রোল ছিল, অস্বীকার করতে পারবেন না। এখানে নারীর থেকে শুরু করে শিশুর থেকে শুরু করে মানে প্রত্যেকেরই তো একটা ভূমিকা ছিল। অনেক শিশু মৃত্যুবরণ করেছে। কিন্তু আপনি এখন দেখবেন যে পুরো গণ অভ্যুত্থানটা আমরা একারাই করেছি, আর কেউ করেনি। আপনি গতকালকে যে এনসিপির নেতারা যে ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কথা বলেছেন, মানে আপনি আপনার ক্ষমতার উত্তাপে যেভাবে আচরণগুলো করছেন, আমি তো এই জায়গাটায় জুলাই অভ্যুত্থান মানে তো শুধুমাত্র একটা পক্ষ ক্ষমতার থেকে চলে গেছে আর একটা পক্ষকে বসানো না। আপনি আপনার পলিটিক্যাল কালচারের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তো আমি দেখছি না। আপনি যে ভাষায় কথা বলছেন, আপনি যেভাবে আক্রমণ করছেন, এবং এই ঘটনাটা অন্য কেউ যদি ঘটাতো, কি বলছেন,
ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন, তিনি ওহী নিয়ে এসেছেন। আচ্ছা, এই কথাটা একজন অন্য ধর্মের মানুষ বললে এতক্ষণ সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেত, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেত। তো আপনি পলিটিক্সের ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন, কিন্তু আপনার ভাষার যে ব্যবহার, সেই ব্যবহারে কি আপনি পরিবর্তন করেছেন? না। আপনার যে টোন, আমি তো মনে করি যে এই ছাত্র নেতাদেরকে তো আমাদের সম্মান করার কথা, আমরা সম্মান করতে চাই তাদেরকে, কারণ তারা এমন একটা কাজ করে আমাদেরকে দিয়েছেন যেটা অনেকেই করতে পারেনি। জি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে সম্মান না, আপনারা আমাদেরকে ভয় পাবেন। তারা যে মেসেজটা দিতে চাইছে, অনেকেই, আমি সবার কথা বলছি না, যে তারা চাইছে মানুষ যেন তাদেরকে ভয় করে। এই যে ভয় এবং কারো কারোর মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার সুর আমরা শুনতে পাচ্ছি। আর বিশেষ করে জামায়াত বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এনসিপি বলছে যে এই জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন তারা দাবি করছে। আর প্রশ্ন হচ্ছে, নির্বাচনে যখন একটা রোডম্যাপ মোটামুটি ঘোষণা হয়ে গেছে, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই বা মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন, তখন এই ধরনের প্রশ্নগুলো ওঠা বা এইসব দাবি ওঠার কারণটা কি? এর পেছনে কি স্পষ্ট কারণ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। স্পষ্ট কারণ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা, এবং নির্বাচন যদি বিলম্বিত করা যায় দুদিক থেকে লাভ। একটা হচ্ছে বিএনপির এই যে কিছু কর্মীর যে আচার আচরণ, তার কারণে স্বাভাবিকভাবে তার উপরে একটা জনমতের প্রতিফলন ঘটে। এর ভেতর থেকে আমার যে প্রধান প্রতিপক্ষ, তার ভোট ব্যাংকটাকে কিছুটা হলেও, অথবা তাদের মধ্যে একটা বিব্রতকর অবস্থা তৈরি করলাম, মেন্টালি তাকে একটা প্রেসারে রাখলাম। আর এই সময়ে গতকালকে রিজভী আহমদ বলেছেন প্রেস ক্লাবে, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ডেকে বলছে যে যদি আপনি রোকন না হন তাহলে এখানে চাকরি করা কঠিন হয়ে যাবে। অর্থাৎ আপনি সময়টা যত বিস্তৃত হবে তত আপনার এই রোকনের সংখ্যা, আপনার এই দলের কর্মীর সংখ্যা আপনি বাড়াতে পারবেন। অর্থাৎ একটা স্পেস যদি পান তাহলে আপনার ব্রিডিংয়ের জন্য আপনি সময়টা পাচ্ছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় এবং ফিনান্সিয়ালি আপনার স্ট্রেংথটা বাড়ানোর জন্য আপনি একটা সময় পাচ্ছেন। সময় যত পাবেন ততই হচ্ছে আপনি আপনাকে বিস্তৃত করবেন। থার্ড জায়গাটা হচ্ছে, এটা কারা করছে? এটা জামাত করছে, এটা এনসিপি করছে, সরকারের ভেতর থেকেও এটা করানো হচ্ছে। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি, ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, আরও কয়েকজন সদস্য আছেন, ভাইস চেয়ারম্যান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার সদস্য। এই সময়কালে পলিটিক্সে বড় একটা পয়েন্ট এসে দাঁড়িয়েছে ডিবেটের জায়গাটা, সেটা হচ্ছে পিআর সিস্টেম, তাই তো? বিএনপি একটা পজিশন নিয়েছে, জামাত একটা পজিশন নিয়েছে। এই ধরনের একটা জায়গায় আপনি যদি এই ধরনের একটা ইউনিটি তৈরি করতে চান, ডিবেটের মধ্য দিয়ে আপনি আপনার দূরত্বগুলো কমিয়ে আনতে চান, তার জন্য তো ঐক্যমত্য কমিশন। হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের একজন সদস্য যখন তার নিজের এনজিওর একটা রেফারেন্স দিয়ে একটা ঘোষণা করলেন, তার রেফারেন্স দিয়ে বললেন যে আমার সংগঠন ওই যে হাঙ্গার প্রজেক্ট থেকে সুশাসনের জন্য নাগরিক বদিউল আলম মজুমদার স্যার, তিনি বললেন যে 71% মানুষ পিআরের পক্ষে। অর্থাৎ আপনি যে ঐক্যমত্যের কমিশন যেটি করছেন, তারই একজন সদস্য, তার স্টেটমেন্ট চলে যাচ্ছে জামাতের দিকে, তার স্টেটমেন্ট চলে যাচ্ছে এনসিপির দিকে, অথবা অন্য কোনো দলের দিকে, অথবা বিএনপির দিকে। আপনি এই কাজটা কি করতে পারেন? এই ধরনের ডিবেটটা যখন হচ্ছে, যখন আপনি এই কমিশনের কেউ হতেন না কথা ছিল, কিন্তু আপনি তো এই কমিশনের একজন সদস্য। তাহলে আমি যদি আপনাকে অভিযুক্ত করি যে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটিকে একটা সংকটের মুখে ফেলে দেওয়ার জন্য ভেতর এবং বাইরের থেকে নানামুখী চেষ্টার একটা অংশ হিসাবে এই কাজগুলো করা হচ্ছে, আপনি কি আমাকে অভিযুক্ত করবেন অথবা আমার বিরুদ্ধে মব ক্রিয়েট করবেন? আচ্ছা, আরেকটা একটা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল? তিনি ওষুধ কোম্পানি এবং বেসরকারি হাসপাতালের মালিক, তাদেরকে নিয়ে তার এই কমেন্টের কারণ কি? হঠাৎ করে এমন কি হলো যে এরকম কমেন্ট করতে হলো? আসিফ নজরুলের এই যে বক্তব্যটা, এইটা বাংলাদেশের মানুষের একেবারে মনের একটা কথা। আপনি আমাদের যতগুলো সেক্টর আনটাস্ট অবস্থায় আছে এবং সর্বনাশ হয়ে গেছে, তার একটা হচ্ছে স্বাস্থ্য খাত। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেই। গত বছর বাংলাদেশে সার্জেল নামে একটা গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আপনি জানেন, যে আমাদের অ্যাসিডিটি ফর্ম করলে খাই। 1000 কোটি টাকা বিক্রি হয়েছে সার্জেল।
এটি কেন হয়? অ্যাসিডিটি কেন ফর্ম করে? আমাদের ভেজাল খাবার ইত্যাদি ইত্যাদির কারণে। আমরা স্বাস্থ্য নিয়ম নীতি মেনে চলি না। অর্থাৎ আমাদের এখানে স্বাস্থ্য খাতের যে নৈরাজ্য, আমাদের ওই যে বড় বড় প্রকল্প প্রজেক্ট হয়েছে, আমাদের এখানে স্বাস্থ্য খাতের উন্নয়ন বলতে কেবলমাত্র কেনাকাটাকে মিন করা হয়। এবং আপনি খেয়াল করে দেখবেন, যখন যে স্বাস্থ্যমন্ত্রী হয় তার জেলার রাজনৈতিক নেতারা পুরো সেক্টরটা নিয়ন্ত্রণ করে। যখন মোহাম্মদ নাসিম থাকেন তখন সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতারা, যখন জাহিদ মালিক থাকেন তখন মানিকগঞ্জের নেতারা, যখন ওই সাতক্ষীরার থাকেন তখন সাতক্ষীরার নেতারা। তো এই জায়গা থেকে একটা পরিবর্তন। কিন্তু এই সরকারের যে সময়টা পেয়েছে রিফর্মের যে জায়গাগুলোতে, বেসিক জায়গাগুলোতে তারা কখনো অ্যাড্রেস করেনি। যে ছাত্রদের পায়ের উপর রক্তের উপরে দাঁড়িয়ে সরকার ক্ষমতা এলো, আপনি দেখলেন যে ছাত্রদের নিয়ে একটা কথাও নেই, কোনো পরিকল্পনাই নেই। শিক্ষা নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপনি অনেকগুলো জায়গায় কমিশন করলেন। স্বাস্থ্য খাত নিয়েও সরকারের, আমি আপনাকে বলি, ঢাকা শহরে, আমি নাম বলবো না যেহেতু তাদের কেউ এখানে উপস্থিত নেই, ঢাকার একটা প্রাইভেট হাসপাতাল, আপনি একটা মানে লাইফ সাপোর্টে যারা সেখানে যান, যাদেরকে দেওয়া হয়, এই ধরনের একটা পেশেন্টের জন্য প্রতিদিন খাবার বাবদ 2100 টাকা চার্জ করা হয়। লাইফ সাপোর্টে যিনি আছেন তিনি খেতে পারেন না, কিন্তু তাদের প্যাকেজটা এমনভাবেই। এই জায়গাগুলো সরকার কি ভূমিকা রাখতে পারতো না? গতকালকে আমাদের একজন উপদেষ্টা কক্সবাজার গিয়ে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তারপরে ঢাকায় আবার আনতে হয়েছে সরকারি পয়সায়। সমস্যাটা কি? সমস্যাটা তার প্রেশার বেড়ে গেছেন আর তার বুকে ব্যথা অনুভব করছেন। আপনি গর্ব করে বলেন যে কক্সবাজার পৃথিবীর সেরা সমুদ্র সৈকত, এটি নিয়ে আপনার গর্ব করেন, অথচ একজন মানুষের ব্লাড প্রেশার বেড়ে গেলে তার একটা চিকিৎসা করার মতন অ্যারেঞ্জমেন্টটা আপনি করতে পারেননি। অথবা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং ওই যে আইন উপদেষ্টার মতের মধ্যে একটা অমিল দেখতে পাচ্ছেন। একজন স্বাস্থ্য খাতের বিকাশের কথা বলছেন, সুশাসন ফিরিয়ে আনার কথা বলছেন, আর একজন কক্সবাজারের মতন জায়গায় যেখানে বিদেশিদের একটা বিরাট সংখ্যক যাতায়াত করে, তারা সেখানে যে চিকিৎসাগুলো নেন, আমার উপদেষ্টার ভরসা হয়নি সেখানে চিকিৎসা নেওয়ার। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে কি ধরনের নৈরাজ্য আছে। তবে ডক্টর আসিফ নজরুল যেটি বলেছেন, স্যারের একটা, স্যার আমাদের খুব প্রিয় মানুষ, বহু পুরনো স্যার, আজকে একটা কথা বলেন কালকে আর একটা কথা বলেন, ওই পয়েন্টে থাকতে পারেন না। তো আমি আশা করব তার হাতে যতটুকু ক্ষমতা আছে, তিনি আইন উপদেষ্টা, তারপরেও লিগ্যাল কতগুলো অ্যাকশন তিনি নিতে পারেন। এটি যদি তার নিজস্ব অনুধাবন হয় এবং তিনি যেহেতু প্রভাবশালী, শুধুমাত্র ওই মানুষের সন্তুষ্টির জন্য, বাহবা নেওয়ার জন্য না করে, এখনো সরকারের যতটুকু সময় আছে, সরকার যদি মিনিংফুল কিছু করতে চায়, আমি মনে করি না যে সরকার কালকের মধ্যে সব পরিবর্তন করে ফেলবে, এটি সম্ভব না। কিন্তু শুরুটা আপনি করেছেন, আপনি দেখাচ্ছেন যে আমার আন্তরিকতা আছে, আমরা ওটি দেখতে চাই। তিনি যেটি বলেছেন এটি নিয়ে ডিফার করার, তর্ক করার কোনো কিছুই নাই। তিনি যথার্থ বলেছেন। একজন চিকিৎসকের কাছে যাওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে 12টা পরীক্ষা তিনি দিয়ে দিচ্ছেন, 10টা পরীক্ষা তিনি দিয়ে দিয়েছেন, 8টা পরীক্ষা, এমন ঘটনা আমি জানি। মানে এটা কি প্রয়োজনের অতিরিক্ত? এটা কমিশনের কারণে করা হয়, এটা কমিশনের কারণে করা হয়। আমাকে আমার একজন নিকট আত্মীয় বলেছেন, তিনি একজন ডাক্তারের কাছে গেছেন খুলনা শহরে, তাকে দেখেছেন ডাক্তার সাহেব, প্রেসক্রিপশন দিয়েছেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন আবার ডেকেছেন, ডেকে বলছেন দাঁড়ান দাঁড়ান নিয়ে আসেন কাগজটা নিয়ে আবার তাকে 4টা টেস্ট দিয়েছে। অর্থাৎ তিনি ভুলে গেছিলেন যে এই টেস্টগুলো দেওয়া হয় নাই। এর ফলে তার যখন মনে হলো আমি তো টেস্ট দেই নাই, সুতরাং আমার একটা কমিশন এখান থেকে বাদ যাবে, ওষুধ লিখে দেওয়ার পরে আপনি তাকে ডেকে আবার টেস্ট দিচ্ছেন। এই প্রোটেস্টগুলো হয় না কেন জানেন? এই রোগীদের একটা বিরাট অংশ তারা মানসিকভাবে এতটা দুর্বল থাকে, চিকিৎসকের সাথে দুটো কথাও তারা বলতে পারেন না। আমরা এই অবস্থাটার পরিবর্তন চাই। শুধুমাত্র পলিটিশিয়ানদের জন্য, বড় নেতাদের জন্য ভালো চিকিৎসা না, মানুষের জন্য ভালো চিকিৎসা দরকার। জি, আমি আরেকটু বিষয় আলোচনা করতে চাই। নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড, এটার ক্ষেত্রে তিনি কোনো সংকট দেখছেন না। আমরা কি এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, নির্বাচন নিয়ে লেভেল প্লেইং ফিল্ড কি সেভাবে তৈরি হয়েছে? না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসনকে নানাভাবে প্রভাবিত করার সুযোগ আছে, প্রশাসনকে প্রভাবিত করা হচ্ছে। সরকারের কেউ কেউ রাজনৈতিক দলের পক্ষে, আপনি কয়েকদিন আগে দেখলেন
আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হঠাৎ করে তিনি জামাতকে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, এরা খুবই ডেডিকেটেড, এরা খুব অনেস্ট, ইত্যাদি ইত্যাদি। কতগুলো জায়গা আছে, সেটা হয়তো সত্য হতে পারে, কিন্তু পজিশনের কারণে আপনি এই কথাগুলো বলতে পারেন না। এনসিপির প্রতি তার পক্ষ থেকে যে ধরনের দুর্বলতা প্রদর্শন করা হচ্ছে, এটি হতে পারে যে হ্যাঁ আগামী ইলেকশনটা আমরা একটা ভাগাভাগি টাগাই এইগুলো ইত্যাদি ইত্যাদি করব, সুতরাং এতটা মানতে হবে না। আমি কি মনে করি জানেন, আমাদের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে সব থেকে বড় প্রবলেমটা ছিল আমাদের ভোটটা চলে গিয়েছিল গণভবনের কাছে। ইলেকশন কমিশনে যে ইলেকশনটা থাকা দরকার ছিল সেটি ছিল না, সেটি চলে গিয়েছিল গণভবনের কাছে। সেখান থেকে আমরা চাই ইলেকশন ব্যবস্থাপনাটা ইলেকশন কমিশনের কাছে যাক, কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করবে এটি প্রেস উইং বলে দিচ্ছে, তরুণ ভোটারদের জন্য কি অ্যারেঞ্জমেন্ট থাকবে প্রেস উইং বলে দিচ্ছে, এনসিপির প্রধানকে পাশে বসিয়ে বলে দিচ্ছেন যে উনি আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তো এই ঘটনাগুলোর ভেতর থেকে আমার একটা শঙ্কা তৈরি হচ্ছে যে ইলেকশনটা গণভবন থেকে আগারগাঁ ইলেকশন কমিশনে না গিয়ে যদি আবার যমুনাতে চলে আসে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এর থেকে ট্রাজিক ঘটনা আর কিছুই হবে না। কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি সরকার, প্রশাসন, সরকারের একটা অংশ এবং প্রধান উপদেষ্টার অফিসিয়াল ডিউটি যারা করছেন তাদের কারো কারো প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। এটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে নির্বাচনটাকে আপনি ফেয়ার করতে পারবেন না। আপনি ভাগাভাগির একটি প্রশ্ন বলছিলেন, আসলে প্রসঙ্গ যেটা তুললেন, এই নির্বাচনকে কেন্দ্র করে কি আসলে এই ভাগাভাগি বা আসন ভাগাভাগি কিংবা এই মতদ্বৈততা থেকেই কি এখনকার সংকট? একটা আলোচনা কিন্তু ইতিমধ্যে উঠেছে এবং তার সঙ্গে আপনি কতগুলো জিনিস মিলাতে পারেন। মানে এটি আমি দোষের জন্য বলছি না। আমি বেশ কিছুদিন আগে মান্না ভাইয়ের কাছে একটা ভাষণের মধ্যে বলছিলেন যে বিএনপির 200-র বেশি আসন নেওয়া ঠিক হবে না। গত কয়েকদিন ধরে এনসিপিকে 30 আসন নাকি 50 আসন দেওয়া হবে, এটি নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। এবং এই আলোচনাগুলো যখন হয় তখন আপনার কতগুলো বডি ল্যাঙ্গুয়েজ এটিও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কার সাথে কথা বলছেন এটিও ইম্পর্টেন্ট। এই ধরনের একটা পরিস্থিতিতে ওই যেটা বললাম যে আমাদের এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, আপনি কোনো অ্যাক্টরের কাছে গেলেন না, আপনি ঐক্যমত্যের রিপোর্টগুলো তৈরি করার আগে আমেরিকান অ্যাম্বাসিতে গেলেন, তার সাথে বৈঠক করলেন। আবার এই যে এনসিপি একেবারে কক্সবাজার গিয়ে বৈঠক, ঢাকায় বনানীতে গিয়ে বৈঠক, এই ঘটনার ভেতর থেকে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হতেও পারে যে এখানে সম্ভবত গণ অভ্যুত্থানের পক্ষের স্টেক হোল্ডার আমরা, এই ধরনের একটা তকমা লাগিয়ে এই পরিচয়টাকে ব্যবহার করে একটা ভাগাভাগির আসন ভাগাভাগি হতে পারে। আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটি সবথেকে ট্র্যাজেডি হবে এই কারণে যে বাংলাদেশের মানুষ গত 1.5 দশকের একমাত্র প্রধানতম লড়াই ছিল ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আপনি সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে মানুষের রক্তের মধ্য দিয়ে, আত্মদানের মধ্য দিয়ে, সেটিকে যদি আপনি আপোষ বা ভাগাভাগির জায়গায় নিয়ে যেতে চান, একটা আর্টিফিশিয়াল নির্বাচন করতে চান, তাহলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। জি, আরেকটি আলোচিত বিষয় নিয়ে আলোচনা একটু করতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিউজ হয়েছে যে বিশ্বের 100টি উড়োজাহাজ প্রতিষ্ঠানের মধ্যেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম নেই। আমরা যেটা দেখে থাকি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স কিংবা কাতার এয়ারওয়েজ, এরকম নামি দামি অনেক প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ বিমান কেন ভালো করতে পারছে না? তারা এখনো কেন নিমজ্জিত? আচ্ছা, তার কারণটা হচ্ছে আপনি দেখবেন যে সরকারই ক্ষমতার থেকে চলে যায় তাদের বিরুদ্ধে যতগুলো মামলা হয় সরকার প্রধানের, একটা কমন মামলা হচ্ছে বিমানের দুর্নীতি মামলা, এয়ারবাস কেনার ক্ষেত্রে দুর্নীতি মামলা। এবং এটিকে কেন্দ্র করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে গেলেন, তিনি অনেকগুলো কাজ করলেন, কিন্তু প্রথম তার সাথে এয়ারবাসের প্রধান এসে বৈঠক করলো, এয়ারবাসের প্রধান এসে তার সাথে সবার আগে বৈঠক করলো। তিনি এই যে কয়েকদিন আগে আমেরিকায় আমরা 1 লক্ষ কোটি টাকার বিমান কিনবো তার কাছ থেকে, তার অর্থ হচ্ছে ওই যে একটা বিজ্ঞাপন ছিল না, বেশি স্বাদ বেশি লাভ বেশি কাপ চা, স্টারশিপে বেশি কাপ চা। আপনার এখানে দেখবেন যে বড় বড় প্রকল্পগুলো আপনার ওই যে শহরের ভেতরের গলির মধ্যে ছোট রাস্তাটা করার আগ্রহটা কম, একটা হাসপাতাল করার আগ্রহটা কম, কিন্তু একটা বিশাল বিদেশ থেকে 10 কোটি টাকার যন্ত্রপাতি কিনে আনার আগ্রহটা বেশি। কিন্তু ওটি আপনি প্রপারলি ইউজ করবেন কিনা ওইটা করার জন্য অপারেটর আপনার না থাকলে আপনি কিনে নিয়ে আসেন। বিমান একই রকম। আমাদের এখানে আমাদের পতাকাবাহী বিমান, এটি আমাদের ঐতিহ্যের সাথে মিলে আছে। আমরা এটিকে
যতটুকু সক্ষমতা বাড়ানো সম্ভব আমাদের পক্ষে, আমাদের ইকোনমিটার দিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা এটিকে কত দূর নিয়ে যেতে পারি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মিলেমিশে একটা সিন্ডিকেট আছে এবং সরকার বদল হয়, সিন্ডিকেটের বদল হয় না। আমরা এর আগে যাদেরকে দেখেছি, তারেক আহমদ সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ছিলেন। গতকালকে আমাদের একজন পরিচিত সাংবাদিক শায়ের ভাই, তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন, ওই তারেক আহমদ সিদ্দিকীর সঙ্গে যারা মিলেমিশে লুটপাট করেছে বিএনপি বিমানে, তাদের অনেকেই এখনো এটার সঙ্গে আছেন। তিনি তাদের ছবি, নাম প্রকাশ করেছেন এবং একেবারে স্পেসিফিক করেছেন সিলেট বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে 233 কোটি টাকা, অমুক জায়গা থেকে 350 কোটি টাকা তাদেরকে ধরা হয়নি। এবং আপনি খেয়াল করে দেখবেন এরা যে সরকারি আসে কিভাবে কিভাবে যেন ম্যানেজ হয়ে যায়। এবং আমাদের এখান থেকে যারা একেবারে দুধ দেওয়া তুলসী পাতা, তারাও যেন কিভাবে, তারা ছোট হোক বড় হোক, ভোরবেলায় উঠে হাঁসের মাংস দিয়ে নাস্তা করুক বা যাই করুক না কেন, আপনি দেখবেন যে ধরনের দুর্নীতির অভিযোগগুলো আসছে এদের বিরুদ্ধে, সরকার কিন্তু এই দুর্নীতির তদন্ত করছে না। আমরা চাই, আপনি যে পয়েন্টটি তুলেছেন যথার্থ, বিমান আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে, বিমান আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী বাহন। সুতরাং এখানকার যে দুর্নীতিগুলো আগে হয়েছে, এখন একটু কম হচ্ছে বলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা চেয়েছি, আগে হয়েছে, এখন 1 টাকার দুর্নীতিও হবে না, সেই ধরনের একটা পরিবর্তন যদি না হয়, আপনি যদি বলেন আগে হয়েছে এখন একটু কম হচ্ছে, তাহলে আমি ধরে নিব যে আপনি আগে আমাকে যেগুলো বলেছেন এগুলো সবই ছিল নাটক, এগুলো সবই ছিল অভিনয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ আজকে সময় দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করতে চাই ধন্যবাদ প্রোগ্রামে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।